সময়টা তখন মধ্যরাত। বাড়ি ফিরতে লেট হয়ে গেছে। বন্ধুদের সাথে নাইট পার্টি শেষে সারা তার বেস্ট ফ্রেন্ড রিবিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পথে আচমকা এক সাদা কাপড় পরিহিত অবয়ব রাস্তা কেটে জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। তারা সবাই জঙ্গলে প্রবেশ করলে প্রথমত কাউকে দেখতে পায় না, তবে সারা কোনো অজানা শব্দ শুনতে পেয়ে জঙ্গল থেকে একটা পুতুল খুঁজে পায় এবং সাথে করে বাড়িতে নিয়ে যায় তার ছোট বোনের জন্য। এই শহরে এই পুতুল নিয়ে রয়েছে ভয়ানক লোককথা। তাছাড়া সারা পুতুলটাকে বাড়িতেই ঠাঁই দেয়নি, বরং ডেকে এনেছে তাদের মৃত্যু। কি ঘটেছিল সারা এবং তার বন্ধুদের সাথে তা জানতে হলে দেখতে হবে দি কমিউনিয়ন গার্ল মুভিটি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি রিইন্ট্রোডিউস মাই সেলফ। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। সেই সাথে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতে একটা মেয়েকে দেখা যায় যার নাম সোনিয়া। একা একা বসে সোনিয়া কাঁদছে তার পুতুলটার জন্য, যেটা সে হারিয়ে ফেলেছে। সে ভাবছে একা একা এই কনকনে শীতের মধ্যে তার পুতুলটার কী না হয়েছে। হয়তো তার চামড়া খসে গেছে। সোনিয়ার স্কিনের মধ্যেও অনেক দাগ দেখা যায়। সে কোনো একটা কিছু নিয়ে অনেক ভয় পেয়ে আছে। এরই সাথে দরজা খোলার শব্দ। সোনিয়ার বয়ফ্রেন্ড ট্যানো তার কাছে আসে। সোনিয়াকে বোঝানোর চেষ্টা করে কিছু খেয়ে নিতে, কিন্তু তাতে কাজ হয় না। লাইট ফ্লিকার করা শুরু করলে সোনিয়া তখন আরও ভয়ের মধ্যে চলে যায়। ভয়ার্ত কণ্ঠে সোনিয়া তখন বলছে সে আসছে, সে এসে পড়েছে, সে আমাকে ভয়ঙ্কর জায়গায় নিয়ে যায়। হঠাৎ এক বিকট শব্দ, আর সোনিয়া খাবারের বাটি থেকে কাঁটা চামচ হাতে নিয়ে প্যানিক শুরু করে দেয়। কেন তাকে শান্ত করার চেষ্টা করলে সে থাকে না। আচমকা একটা সাদা কাপড় পরা মহিলা অবয়ব সোনিয়ার চোখের সামনে এসে পড়ে, কিন্তু ট্যানো তাকে দেখতে পারে না। ট্যানো তাকে বোঝানোর চেষ্টা করে সেখানে কিছু নেই, সবটা তার কল্পনা। সোনিয়া তখন জানায় আমি আর নিতে পারছি না। এই বলেই সাথে সাথে কাঁটা চামচ দিয়ে নিজের গলায় কয়েকটা স্ট্যাব করে তারপর সে আত্মহত্যা করে। ঠিক সেখানেই সোনিয়ার রুমে একটা পুতুল দেখা যায়। এরপর একটা কমিউনিয়নের দৃশ্য দেখা যায়, যেখানে মূলত যীশু খ্রিস্টের স্মরণ করা হচ্ছিল। কমিউনিয়ন খ্রিস্ট ধর্মের একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার। এই আচারটিতে যীশুর স্মরণে খ্রিস্টানরা প্রতীকীভাবে ওয়াইন এবং ব্রেড গ্রহণ করে থাকে। পাশাপাশি এটা অনেক সময় শিশুদের খ্রিস্ট ধর্মে প্রথম প্রবেশ বা দীক্ষা গ্রহণের অনুষ্ঠান হিসেবেও উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে অংশ নেওয়া একটা বাচ্চা মেয়ের নাম জিউডিথ এবং তার বড় বোনের নাম সারা, আর তার পরিবার এখানে উপস্থিত অনুষ্ঠানের মাঝে দরজা খুলে প্রবেশ করে। তাছাড়া আরেকজন চরিত্র হচ্ছে রিবি। রিবি হচ্ছে সারার বেস্ট ফ্রেন্ড। রিবি আর সারা রাতে কোথাও যাওয়ার ব্যাপারে হাসাহাসি এবং ফিসফিস করছিল, তাই একজন নান এসে রিবিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। রিবি মূলত নাস্তিক, সে ঈশ্বরে বিশ্বাস করে না, আর এই আচার অনুষ্ঠান নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অনুষ্ঠানের পর সারার পরিবারের সাথে সবাই কথা বলছিল। সারার পরিবার এখানে সম্প্রতি শিফট করেছে। তখন সেখানে সারার মায়ের সাথে সেখানকারই এক লোকাল মহিলার সাথে পরিচয় হয়। সেই মহিলা টাকার দাম্ভিকতা দেখাচ্ছিল, যেমনটা আমাদের পাশের বাড়ির দেশি আন্টি আছে না, ঠিক তেমনভাবে সেই মহিলা খুবই ফ্লেক্স মারছিল। আরে ভাবি, জানেন না আমার ছোট মেয়েটা অনেক বেশি দৌড়াদৌড়ি করে, ও যদি ওর গলার চেনটা হারিয়ে ফেলে, জানেন 18 ক্যারেটের স্বর্ণ। সারার তো চাপাবাজি একদমই পছন্দ হচ্ছিল না। এই জন্য সারা তখন অরেঞ্জ জুস ইচ্ছে করে তার গায়ে ঢেলে দেয় এবং সে খোঁচা মেরে বলতে থাকে, টেরেসা আন্টি আপনি একদমই চিন্তা করেন না, এটা একদমই চিপ পলিস্টার, একটু ডলাডলি করলেই উঠে যাবে। তখন সবার ডাক পড়ে ছবি তোলার জন্য। একে একে সবার ছবি তোলা হচ্ছিল। সবাই তখন পুতুল নিয়ে ছবি তুলছিল, কিন্তু জুডিথের কাছে কোনো পুতুল ছিল না। তার মা তার হাতে একটা হলিক্রসের মালা দিয়ে ছবি তুলতে বলে। তখন সারার কাছে একজন মহিলা এসে জানতে চায় তার মেয়ে ম্যারিসনকে তারা দেখেছে কিনা। সেও একই রকম কমিউনিয়নে এরকম পোশাকই পরেছিল। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। সারা তার কথা ঠিকমতো বোঝার আগেই চার্চের দুজন লোক মহিলাটাকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাড়িতে সারার বাবা মায়ের মধ্যে কাজের জায়গা নিয়ে কোনো ঝামেলা হয়েছে এবং তারা সেই বিষয়ে কথা বলছে। সারা তার মাকে জানাতে এসেছে আজকে রাতে তার বান্ধবী রিবির সাথেই পার্টিতে যাবে এবং এর কথা সে আগে থেকেই বাসায় বলে রেখেছিল। রিবির সাথে সারার ফ্রেন্ডশিপ নিয়ে তার বাবার কিছুটা আপত্তি আছে, তবে সারার মা বলছিল যেহেতু যাচ্ছ যাও, বাধা দিব না, একটার মধ্যে বাড়িতে ফিরে আসবে। আর যাওয়ার সময় ময়লাগুলো ফেলে দিয়েছেও। বাধ্য মেয়ের মতো সারা ময়লা তুলতে আসলে দেখে জুডিথকে মায়ের দেওয়া মালাটা ময়লার ঝুড়িতে পড়ে আছে। সারা মালাটা নিয়ে জুডিথের কাছে যায় এবং তাকে বোঝায়। জুডিথ জানায় বাকি মেয়েদের মতো তারও পুতুল চাই, এই মালা দিয়ে তার হবে না এবং এই কারণেই সেটা ফেলে দিয়ে এসেছে। সারা মালাটা জুডিথের আলমারিতে তুলে রাখে
আর এই ধরনের কাজ করতে নিষেধ করে। জুডিথ বলে এখানে তার ভালো লাগছে না, এখানকার লোকজনও তার কাছে ভালো লাগে না। সারা তাকে আশ্বস্ত করে সব ঠিক হয়ে যাবে এবং এই বলে বুঝি দিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সারা মূলত একটা ইন্ট্রোভার্ট মেয়ে। রিবির সাথে গেলে সেও এনজয় করতে পারবে। রিবি ট্যানোর গাড়িতে যাবে বলে আগে থেকেই ঠিক করে রেখেছে। ট্যানো ছেলেটা খুব একটা ভালো না। সে অন্য মেয়েদের সাথে রওনা দিতে নিলে রিবি তার সাথে একটা ছোটোখাটো যুদ্ধ লড়ে পার্টিতে গিয়ে পৌঁছায়। পার্টিতে সারা আর রিবি অনেক মজা করে। এরই সাথে প্রথমবারের মতো ড্রাগও নেয়, যেটা ট্যাবলেট ফর্মের। এই ড্রাগ সাপ্লাই করছিল চিভো নামের একটা ছেলে। ছেলেটা প্রকৃতপক্ষে একটু লুচ্চা স্বভাবের। ক্লাবে ড্যান্স করতে করতে সারার নজর পড়ে পেড্রো নামের একটা ছেলের ওপর। তারা দুজন একে অপরের প্রতি আকৃষ্ট হয়। নাচানাচি শেষে সারা রিবি লক্ষ্য করে তারা যাদের সাথে এসেছিল তারা অলরেডি চলে গেছে। সারা আর রিবি পেছন থেকে ডাকাডাকি করলেও কোনো লাভ হয় না, কিন্তু তাদের বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে। তারা দুজন হাইওয়েতে দাঁড়িয়ে লিফটের জন্য অপেক্ষা করে, কিন্তু কোনো গাড়ি থামে না। সারা তার বাবাকে কল করে সবটা জানাতে চায় যেন তারা সেখান থেকে বাড়িতে ফিরতে পারে। তবে রিবি তাকে কনভিন্স করে এই কাজ না করতে। বাড়িতে তাদের এসব কথা জানতে পারলে বাবা মা তাদের বাড়ি থেকে বের করে দেবে। এবার রিবি হাইওয়েতে একটা গাড়িকে দাঁড় করাতে পারে। তবে গাড়িতে ছিল চিভো আর পেড্রো। চিভোর চরিত্র সম্পর্কে সম্পূর্ণটা জানায় রিবি তার গাড়িতে উঠতে চায় না। এখন সারার বাড়িতে ফেরার তাড়া ছিল, আবার পেড্রোর উপরও ভরসা। তাই সে রিবিকে মানিয়ে গাড়িতে বসায়। রাস্তায় চলতে চলতে চিভো তার সাথে ফ্লার্টিং করা শুরু করে। তখন গাড়িটা হাইওয়ে থেকে জঙ্গলের দিকে ঘুরিয়ে নিয়ে যেতে শুরু করে, যেটা নিয়ে রিবির সাথে চিভোর গাড়ি চালাতে চালাতেই ঝগড়া হয়। হঠাৎ গাড়ির সামনে দিয়ে একটা সাদা পোশাক পরা বাচ্চা মেয়ে ক্রস করলে সারা তাকে দেখে চেঁচিয়ে ওঠে। সেই মুহূর্তে তৎক্ষণাৎ তারা গাড়িটা থামায়। সারা গাড়ি থেকে নেমে মেয়েটার খোঁজ করতে শুরু করে এবং তার পেছনে পেড্রো, রিবি আর পরে চিভোও যায়। কিন্তু সেখানে সারা একটা পুতুল ছাড়া আর কিচ্ছু পায় না। বাকিরা গাড়িতে চলে গেলে সারা শুনতে পায় কেউ যেন ফিসফিস করে বলছে, আমার পুতুলটা হারিয়ে গেছে, সে একা আছে। এই একই পুতুলটা সোনিয়ার রুমেও ছিল। সারা পুতুলটাকে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে। সারার বাড়িতে ফেরার কথা ছিল রাত 1টায়, তবে সে ফিরেছে ভোর 6টায়। বাবা মায়ের চোখে ফাঁকি দিতে পারলেও জুডিথের চোখে ফাঁকি দিতে পারে না। তাই তার মুখ বন্ধ করতে সারা তাকে নিজের একটা অ্যাডাল্ট ম্যাগাজিন পড়তে দেয়। সকালে নাস্তার টেবিলে জুডিথ সেটা পড়ছিল, আর সারার বাবা জিজ্ঞাসাবাদ করতে শুরু করে সারা রাতে কখন বাড়ি ফিরেছিল। জুডিথ তো তার বাবার কাছে বলে সে আমাকে রাতের 1টার পর এসে ঘুম ভাঙিয়ে দিয়েছিল, তবে সে কথাটা কাটিয়ে সারাকে বাঁচিয়ে দিয়েছে। এরপর সারার মা তাকে বোঝায় বোনকে যেন এই ধরনের ম্যাগাজিন আর পড়তে না দেয়। রেমেডিওস মানে সারার মা তাকে কিছুটা বকাঝকা করছিল, কেননা সে ইদানিং ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে না। ঠিক তখনই সারা সেখানে বমি করে দেয়। রাতে উল্টাপাল্টা খাওয়ার কারণে সারা ফ্রেশ হওয়ার সময় নিজের হাতে অদ্ভুত একটা দাগও লক্ষ্য করে, কিন্তু সেটাতে খুব একটা পাত্তা না দিয়ে সে চলে যায় রিবির সাথে দেখা করতে। রিবির সাথে অনেকক্ষণ সময় কাটানোর পর সারা জানায় সে ফাদারের কাছে যাবে। গতরাতে পাওয়া সেই পুতুলটা একটা সাদা কমিউনিয়ন ড্রেস পরা মেয়ের ছিল, এই জন্য তিনি হয়তো বলতে পারবে এই পুতুলটা কার। তখন রিবি জানায় এইসব কথা বাইরে না জানাতে, কারণ এই এলাকায় একটা লোককাহিনী আছে। লোককাহিনীটা হলো একটা বাচ্চা কমিউনিয়ন গার্ল যারই রাস্তা কাটে তার অভিশাপ লাগে। ঘটনাটা তেমন যেমন কালো বিড়াল রাস্তা পার করলে অশুভ হয় তার মতো, এবং এই সমস্ত বিষয়গুলো রিবি তাকে ভুলে যেতে বলে। রাস্তায় আগের রাতের মেয়েদের সাথে রিবির মাকে নিয়ে তাদের মধ্যে কিছুটা হাতাহাতি হয়। এরপর রিবি বাড়ি ফিরে যায়। তখন সারা একাই ফাদারের সাথে কথা বলে এই পুতুলটার ব্যাপারে, কিন্তু ফাদার জানায় এগুলো শুধুই কল্পকাহিনী ছাড়া কিছুই না, এসব ভুলে যাও। তবে ফাদারের মুখের কুচকানো ভাঁজ বলছিল অন্য কিছু একটা কথা, যেন সে কিছু একটা লুকাচ্ছে। সে সব জানে তবে বলতে চাইছে না। রিবি তার নেশাগ্রস্ত বাবার সাথে থাকে আর বাড়ির সব কাজ সে একাই করে। তার বাবা জানতে চায় এতক্ষণ সে কোথায় ছিল। রিবি বলে সে সারার সাথে ছিল। এরপর সারা বাড়িতে ফিরে আসে আর জুডিথের সাথে কথা বলে গোসল করতে চায়। সারা গোসলের সময় বারবার সেখানে কারো উপস্থিতি লক্ষ্য করে। কেউ যেন একটানে পর্দা সরিয়ে ফেলে। সারা দেখে সেখানে কেউই নেই। তারপর কোনো একটা কালো হাত যেন তাকে কুয়োর মধ্যে টেনে নিয়ে যায়। সাদা পোশাক পরা সেই বাচ্চা মেয়েটা সারাকে পানিতে ডোবানোর চেষ্টা করে। তখন সারার বাবা দরজা ভেঙে সারাকে বাথটাবে পড়ে থাকতে দেখে। জ্ঞান ফিরলে সারার কি হয়েছে তার বাবা মা এই বিষয়ে প্রশ্ন করলে সারা সত্যি কথা বলে না। সারার মা তাকে বিশ্বাস করলেও তার বাবা ভাবে এটা হয়তো ড্রাগস নেওয়ার প্রভাব, তাই শক্ত হয়ে মেয়েকে শাসন করে আর 1 মাসের জন্য বাড়ির বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করে। পরদিন স্কুলে সারা রিবিকে পুরো ঘটনা খুলে বলে।
এটা যদি ড্রাগের প্রভাব হয় তাহলে রিবির সাথে কেন কোনো কিছু হয়নি, এবং সারা তার হাতের সেই দাগও দেখায় রিবিকে, যেটা একটু একটু করে বাড়ছে। সারা ভাবছে ওই ঘটনা তার স্বপ্ন বা কল্পনার মধ্যে হয়, যেটা ওই ড্রাগের প্রভাব হতে পারে। তবে আশ্চর্যজনক বিষয়, এখানে রিবি রিভিল করে তার ঘাড়েও এই ধরনের দাগ হয়েছে। এরপর তারা দুজন চলে যায় চিভোর কাছে, কারণ তার কাছ থেকেই রিবি সেই ড্রাগটা কিনেছিল। চিভো তখন তাদেরকে মুখের ওপর না করে দেয় এই ড্রাগের কোনো সাইড ইফেক্ট নেই, সে নিজেও এটা নেয়, তার শরীরে এখনো পর্যন্ত কোনো দাগ হয়নি। এরপর সারা রিবি চলে যাওয়ার সময় পেড্রোর সাথে দেখা হয়। সে সারাকে ডেটের জন্য অ্যাপ্রোচ করলে সারা তাকে না জানিয়ে দেয়। পেড্রো সারাকে সেই পুতুল সম্পর্কে কিছু জানতে পারলো কিনা সেটাও জিজ্ঞেস করে, তবে সারা বলে সে এখনো পর্যন্ত কিছু জানতে পারেনি। এদিকে দেখা যায় চিভোর বুকেও সেই দাগ আছে, মানে সারা আর রিবিকে সে মিথ্যা কথা বলেছে। রিবির মায়ের নামে একটা গুজব আছে, সে কোনো লোকের সাথে পরকীয়া করে চলে গেছে। রিবি সব কাজ করার পরেও তার নেশাগ্রস্ত বাবা তার সাথে যথেষ্ট খারাপ আচরণ করে। খাবার টেবিলে রান্না ভালো হয়নি বলে খাবার ফেলে চলে যায়। এই জন্য রিবি বেশিরভাগ সময়ই বাইরে কাটাতে পছন্দ করে। অন্যদিকে সারার বাবা মা একদিন নাইট ডিউটির কারণে বাড়িতে থাকবে না। সারাকে তখন একাই রান্না করতে হবে। জুডিতের কাছে সারার রান্নায় একটুও ভালো লাগে না, কিন্তু কিছুই করার নেই। বাড়িতে ভালো লাগে না বলে বাবাকে রেখে রিবি ক্লাবে চলে যায়। সেখানে খেলার কেউ নেই দেখে সে কিছুটা বিরক্ত। তখন ক্লাবের ওয়াশরুমে গেলে একটা টয়লেট নোংরা থেকে অন্যটাতে বসে। ঠিক তখনই পাশের টয়লেট থেকে খুব জোরে জোরে কেউ বাড়ি দিচ্ছিল। রিবি ভাবে হয়তো টয়লেট পেপারের জন্য কেউ তার কাছে সাহায্য চাইছে। রিবি নিচ দিয়ে টয়লেট পেপার দিলে খপ করে কেউ যেন টেনে নিয়ে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে হাত ধোয়ার সময় সেখানকার লাইটগুলো ফ্লিকার করা শুরু করে। আশেপাশে কোথাও কেউ নেই। দরজাগুলো নিচ থেকে বাড়ি খেতে শুরু করে। অনেক শব্দের মাঝে হঠাৎ সেই সাদা পোশাক পরা মেয়েটা সামনে চলে আসে। রিবি তখন ভয়ে ক্লাব থেকে ছুটে বের হয়ে বাইরে টেলিফোন বুথে এসে সারাকে কল করে এবং তার সাথে হয়ে যাওয়া সব ঘটনা একে একে বলতে শুরু করে। যে সারা যাকে দেখেছিল তাকে রিবিও দেখেছে। সারা কিছু বলার সুযোগ পায় না, তার আগেই সেখানকার লাইট আবারও ফ্লিকার হওয়া শুরু করে। ফোনের মধ্যে সারা আর রিবির কথা শুনতে পায় না, রিবি শুনতে পায় সেই ফিসফিসানি কথা, আমার পুতুলটা হারিয়ে গেছে, সে অনেক একা। রিবি বুঝতে পারে তার পেছনে কেউ আছে। সে ঘুরে তাকাতেই সে বাচ্চা মেয়েটার আত্মা তার উপর আক্রমণ করে বসে। ফোনের ওপার প্রান্ত থেকে ব্যাপারটা আন্দাজ করতে পেরে সারা রিবির কাছে চলে যেতে চায়। তখনই সারার বাবা সারাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার কথা অমান্য করেই সারা জুডিতকে বুঝিয়ে বাড়ির বেলকনি থেকে বেরিয়ে পড়ে। এদিকে রিবিকেও সেই বাচ্চা মেয়েটার আত্মা কোনো অচেনা ড্রেনেজের পানির মধ্যে ডুবিয়ে মারার চেষ্টা করে। সঠিক সময়ে সারা এসে অচেতন রিবিকে ডাকতে ডাকতে রিবি সেই পানির মধ্যে থেকে বেরিয়ে আসে। একটা পর্যায়ে রিবির জ্ঞান ফেরে। রিবি সারাকে বলে, সারা সে হয়তো আমাদের পিছু নিচ্ছে, সেই লোক মুখের গল্প আসলে গুজব নয়, সত্যি। তাহলে আমাদের চিভো আর পেড্রোকেও সবটা জানাতে হবে এক্ষুনি। অন্যদিকে চিভোকে দেখা যায় নিজের গেমিং শপে পেড্রোর সাথে কথা বলে বিদায় নিয়ে চলে গেল। এরপর সেখানকার লাইট ফ্লিকার হওয়া শুরু করে। একটা গেম বিনা কেবল প্লাগইন ছাড়াই চলতে শুরু করে। প্রথমে ভাবে হয়তো কেউ তার সাথে মজা করছে, কিন্তু পর মুহূর্তেই একের পর এক সবগুলো গেম একই রকম ভাবে ফ্লিকার করতে দেখে। চিভো তখন রাগের মাথায় একটা লাঠি হাতে নেয় এবং বলে, কে আছিস, এখনই বাইরে বের হ। এরপর একে একে সব বাতিগুলো অন্ধকারের মধ্যে ফ্লিকার করা শুরু করে। তখনই হঠাৎ সেই বাচ্চা মেয়েটার আত্মা চিভোর সামনে চলে আসে। তাকে দেখে কোনো রকম যান হাতে নিয়ে চিভো সেখান থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে বসে এবং কোনো মতে গাড়ি চালাতে শুরু করে। রিভি আর সারাও তখন চিভোর কাছে আসছিল। চিভো এবার নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু গাড়িতে এবার কারো উপস্থিতি টের পেয়ে সে পেছনে ঘুরে তাকাতেই সে আত্মাটার ভয়ঙ্কর রূপ দেখে গাড়ির স্টিয়ারিং কন্ট্রোল করতে না পেরে চিভো অ্যাক্সিডেন্ট করে। রিবি আর সারা ছুটে তার কাছে চলে যায়। চিভো শুধু দুটি শব্দই বলে, সে বলে সেই মেয়েটা, এবং অন দ্য স্পট পুরো বাক্য শেষ করতে করতেই চিভো সেখানেই মারা যায়, যেটা সারা আর রিবির সামনেই ঘটেছে। তখন পুলিশ এসে সারা রিবিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। রিবি ঘটনা বলার আগেই পুলিশ জানায় সে তো নেশাখোর ছিল, সব ধরনের নেশা করত, মানে বোঝা যায় কেস ক্লোজ হয়ে যাবে, তদন্ত বেশি দূরে এগোবে না। সেখানে পেড্রো আসে। সে চিভোর মৃত্যু মেনে নিতে পারছে না। মাত্র ঘন্টাখানিক আগেও তারা একসাথেই ছিল, কিন্তু এইসব কিভাবে হলো সেটা সে বুঝতে পারছে না। এরপর তারা তিনজন বসে নিজেদের মধ্যে কথা বলে। পেড্রো জানায় কয়েক বছর আগে দুই বোনের সাথে এরকম ঘটনা ঘটেছিল। তারাও একটা মেয়েকে দেখতো তাদের পেছনে, তাদের শরীরে একই রকমের দাগ পড়তে শুরু করেছিল। শেষ পর্যন্ত তারা দুইজনই আত্মহত্যা করে। কেউই এই ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি, কিন্তু
এখন তো বোঝা যাচ্ছে এটা সত্যি। এখানে পেড্রো সোনিয়া আর তার বোনের কথা বলছিল। পেড্রো বলে সে সোনিয়ার বয়ফ্রেন্ড ট্যানোকে চেনে, কাল সকালে সে তার সাথে গিয়ে এটা নিয়ে কথা বলবে। তবে সারা আর রিবিও জানায় সেও তার সাথে যাবে। সেদিনকার মতো সবাই সেদিন নিজ নিজ বাড়ি ফিরে যায়। সারা বাড়িতে ফিরে জুডিথকে ঘুমাতে দেখে নিজের হাতের দাগগুলো দেখে ক্লান্ত শরীর নিয়েই শুয়ে পড়ে। পেড্রো চিভোর ছবি দেখে তাকে মনে করে কান্না করতে থাকে। রিবি কাঁদতে কাঁদতে নিজের বাবাকে জড়িয়ে ধরে সোফার মধ্যেই শুয়ে পড়ে। পরদিন সকালে জুডিথকে স্কুলে দিতে গেলে রাস্তায় টেরেসা নামের সেই মহিলা যার গায়ে সারা জুস ফেলে দিয়েছিল সে কিছুটা তেরাবেকা কথা শোনায় আর ফ্রিতে সারাকে উপদেশ দিয়ে যায়। সারা তখন এসবে পাত্তা না দিয়ে জুডিথকে স্কুলে দিয়ে নিজে আর স্কুলে যায় না। সে চলে যায় রিবি আর পেড্রোকে সাথে নিয়ে ট্যানোর সাথে দেখা করতে। প্রথমত ট্যানো এইসব সম্পর্কে বলতে চায় না, তারপর সারার হাতে সেই চিহ্ন আর সেই পুতুলটা দেখে সে বলতে রাজি হয়। ট্যানো সেদিন সোনিয়ার সাথে কি হয়েছিল সেটা সম্পূর্ণ ঘটনা তাদেরকে খুলে বলে এবং ঠিক তারপর দিনই সোনিয়ার বোনও ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। ডাক্তাররা বলে এসব সেই ড্রাগের প্রভাব ছিল, কিন্তু চিকিৎসার পরেও তা আর ঠিক হয়নি এবং ঠিক এরপরে এইসব ঘটনাগুলো ঘটে। সবাই বলে এটা সেই পুতুলের জন্যই হয়েছে, যে পুতুলটা পাওয়ার পর শরীরে এমন দাগ হয়। সোনিয়া আর তার বোনের মৃত্যুর পর পুতুলটা আর খুঁজে পাওয়া যায়নি। এখন তো সেই পুতুলটা তোমাদের কাছে। লোকজন বলাবলি করে এটা সেই মেয়েটার যে কমিউনিয়নের সময় হারিয়ে গিয়েছিল এবং এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার মা প্রত্যেক কমিউনিয়নের সময় মেয়েকে সেখানে খুঁজতে চলে আসে। এই ব্যাপারে এর চেয়ে বেশি ট্যানো কিছু বলতে পারে না। সে জানায় এই ব্যাপারে ফাদার সবটা বলতে পারবে। রিবি, সারা আর পেড্রো এবার ফাদারের সাথে দেখা করতে চার্চে চলে আসে। সারা বলে ফাদার সব জেনে শুনেও গতবার সারাকে মিথ্যা বলেছিল। সেখানে তারা ফাদারকে না পেয়ে একটা প্রজেক্টর চলতে দেখে। প্রজেক্টরটা কোনো মতে পেড্রো ঠিক করে এবং তারা সেই প্রজেক্টরের মধ্যে সেদিনকার কমিউনিয়নের ভিডিওটা দেখতে পায়, যেখানে দেখা যায় সেই পুতুল সহ মেয়েটাকে। রিবি কাগজপত্র খুঁজে দেখে মেয়েটার নাম হচ্ছে ম্যারিসন। তখনই লাইট ফ্লিকার করা শুরু করে। এক হেঁচকা টানে কেউ যেন রিবি আর সারা দুজনকে একে একে দুটি রুমে টেনে নিয়ে বন্ধ করে ফেলে। রিবি যেই রুমে আটকা পড়েছে সেখানকার জানালাগুলো খুলতে আর বন্ধ হতে শুরু করে এবং সারা দরজা ধাক্কানো শুরু করে। মানে এবারের টার্গেট পেড্রো। প্রজেক্টর থেকে ম্যারিসন যেন বেরিয়ে যাচ্ছে, তখন সেখানে বাতাসের ধাক্কায় সব পড়ে যায়। বাকিদের মতো হঠাৎ মেয়েটার আত্মা পেড্রোর উপর আক্রমণ করে বাকিদের মতো পেড্রোকেও সে ডোবানোর চেষ্টা করে। পেড্রো তখন জ্ঞান হারিয়ে পড়ে থাকে। সঠিক সময়ে রিবি আর সারা অনেক চেষ্টার পর দরজা খুলতে পেরে পেড্রোকে ডেকে তুলতে সক্ষম হয়। এরই মধ্যে এখন পেড্রোর শরীরেও সেই একই রকম দাগ পড়তে শুরু করেছে। তারা বুঝতে পারে ফাদারও তাদের মতোই খুঁজছে সেই কমিউনিয়ন মেয়েটিকে, তাই তো এখানে এত কিছু আগে থেকেই সংগ্রহ করা ছিল। এবার তাদের গন্তব্য ম্যারিসনের বাড়িতে তার মায়ের কাছে, যে কিনা প্রতিবার মেয়েকে খুঁজতে আসে, কিন্তু লোকমুখে শোনা যায় ম্যারিসনের বাবাই নাকি নিজের মেয়েকে মেরে ফেলেছে তার স্কিনের সেই রোগের জন্য। সে সময় সেখান থেকে রিবির বাবা তার ট্রাক নিয়ে চলে আসে আর রিবিকে সেখানে দেখে জোর করে নিজের সাথে বাড়িতে নিয়ে যায়। রিবিকে নিয়ে বাড়িতে আসার পর তার বাবা তার উপর হাত তুলে। কেন হাত তুলেছে সেটা হচ্ছে সে স্কুলে ঠিকমতো না যাওয়ার জন্য। সেই সময় লাইট ফ্লিকার করা শুরু করে। রিবি তখন ভয়ে ফুলদানি দিয়ে বাবাকে কোনো রকম আঘাত করে নিজেকে একটা রুমে বন্ধ করে ফেলে। রিবির বাবা তখন বাইরে থেকে দরজা ধাক্কানো শুরু করে। রিবি তখন হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে। তবে এবার হঠাৎ করে সেই মেয়েটার আত্মা আক্রমণ করে রিবিকে ডুবানোর চেষ্টা করে। সে সময় কোনোভাবে দরজা খুলে মেয়েকে পড়ে থাকতে দেখে রিবিকে ডাকতে শুরু করে। যখন তার হুঁশ ফিরে আসে, জেগে উঠেই সে আত্মা ভেবে নিজের বাবার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এদিকে পেড্রো আর সারা এসেছে ম্যারিসনের বাড়িতে। ম্যারিসনের বাবাকে চোখ ফাঁকি দিয়ে তার বাড়ির ভিতরে ঢুকে ম্যারিসনের মায়ের কাছে একটা কল করার অনুমতি চায়। তারা জানায় তাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাদের সাহায্য লাগবে। ম্যারিসনের মা তাদের কথায় রাজি হয়। পেড্রো তখন কল করে কথা বলার ভান করতে থাকে আর সারা ম্যারিসনের মায়ের সাথে কথা বলতে থাকে, তার বিষয়ে জানতে শুরু করে। প্রথমে তো সেই কিছু বলতে চায় না, কিন্তু কিছুক্ষণ পরেই সারার গায়েও ম্যারিসনের মতো দাগ দেখে সবটা বলে। ম্যারিসনের মা জানায় ম্যারিসন তাদের একমাত্র চোখের মণি ছিল। স্কিনের এই দাগের সমস্যা হওয়ার পর থেকেই সবাই তাকে একঘরে করে দিয়েছিল। কেউ ম্যারিসনের সাথে বসতো না, খেলতো না, তাকে মনস্টার বলতো। এলাকার লোকজন বলে ম্যারিসনের বাবা তাকে মেরে ফেলেছে, যেটা একদমই সত্যি না। ম্যারিসন তার বাবাকে অনেক বেশি ভালোবাসতো। কমিউনিয়নের দিন সবার মাঝে ম্যারিসনকে একা পেয়ে কেউ তাকে কোথাও নিয়ে চলে গেছে, কোথায় সেটা কেউই জানে না। এইসব বলতে বলতে
ম্যারিসনের বাবা বুঝতে পারে পেড্রো সারা তার বাড়িতে এসেছে। ম্যারিসনের বাবার ভয়ে সারা আর পেড্রো সেখান থেকে পালায়। সেখান থেকে ফিরে এসে সারা নিজের বাড়িতে জুডিথের কাছে কল করে, কারণ আজকেও তার বাবা মায়ের নাইট শিফট, যেখানে জুডিথ বাড়িতে একা এবং সে বাইরে। সারা জুডিথকে ঘুমাতে বলে জানায় সে তাড়াতাড়ি বাড়িতে ফিরবে। কল রেখে সারা আর পেড্রো একসাথে বসতেই সেখানে রিবি এসে দরজায় জোরে জোরে আঘাত করতে শুরু করে। রিবি তখন ভয়ে কুঁকড়ে আছে। সে জানায় আরেকটু হলে রিবি নিজের বাবাকেই মেরে ফেলতো। এই সম্পূর্ণ বিষয়গুলো তার আর একটু সহ্য হচ্ছে না। সারা বলে তারা ম্যারিসনের সন্ধান পেয়েছে। সে হয়তো পাহাড়ের গুহার কুয়োর মধ্যে কোথাও হারিয়ে গেছে, যেখানে কিনা তারা নিজেদের বারবার ডুবতে দেখে। এবার তাদের কাজ শুধু সেখানে গিয়ে খুঁজতে হবে তাদের। তারা তিনজন সেখানে গিয়ে পৌঁছায়। জঙ্গলের ভেতরে তারা তাকে খুঁজতে খুঁজতে সারা সেই ফিসফিসানির শব্দের দিকে যেতে শুরু করে। প্রতিবারের মতোই শুনছে সেই একই কথা যে আমার পুতুল হারিয়ে গেছে, সে একা আছে। ঠিক তখন রিবি এসে সারাকে ডেকে নেয়। পেড্রোর দেখা সেই কোর লোহার দরজা খুঁজে পেয়ে তারা সেখানটার ভেতরে চলে যায়। সেখানে আরো ভেতরে যেতেই একটা কুয়ো দেখতে পায়। সেখানে সারার হাতে থাকা লাইটটা ফ্লিকার করা শুরু করে। হঠাৎ আবারও হেঁচকা টানে পেড্রোকে দূরে ছিটকে ফেলে দেয় কোনো এক অবয়ব এবং রিবিকে নিয়ে যায় কুয়োর মধ্যে। রিবিকে সেখান থেকে হাত ধরে তুলে বাঁচানোর চেষ্টা করে সারা, তবে সেখানে সারা নিজেই কুয়োর মধ্যে পড়ে যায়। সেই কুয়োর মধ্যে ম্যারিসনের লাশ এসে সারাকে জড়িয়ে ধরে। প্রথমত সারা তখন ভয় পাচ্ছিল, তবে একটা পর্যায়ে সে তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সারা ভিশন দেখতে পায় কি করে ম্যারিসন নিজের পুতুলটা হারিয়ে ফেলেছিল। একা আছে বলে পুতুলটাকে খুঁজতে এসে সে নিজেই কুয়োর পানির মধ্যে ডুবে মারা যায়। সম্পূর্ণ বিষয় জানার পরেই চারিপাশের পরিবেশটা খুব শান্ত হয়ে পড়ে এবং ম্যারিসনের লাশটা পানির মধ্যে ডুবে যায়। ম্যারিসনের আত্মা শান্তি পেয়েছে ভেবে সারা, রিবি আর পেড্রো খুশি হয়ে বাড়িতে ফিরে আসে। এরপর আমরা সারা এবং পেড্রোর কিসিং সিন দেখতে পাই। কিছুক্ষণ পরে বাইরে আসলে রিবি জানায় সে আজকের রাতটা সারার সাথে থাকতে চায় এবং সারাও তার সাথে রাজি হয়। তারা দুজন বাড়িতে এসে দেখে জুডিথ এখনো ঘুমায়নি। টিভি দেখতে দেখতে সারার অপেক্ষা করছে। জুডিথকে ঘুমাতে পাঠিয়ে সারা তার জন্য হট চকলেট বানাতে চলে যায়। রিবি তখন সারাকে বলে এই দাগ এখনো তাদের শরীর থেকে যায়নি কেন? যদি ম্যারিসন মুক্তি পেয়েই থাকে এই দাগ তো চলে যাওয়ার কথা। সারা তখন বলে কমিউনিয়ন ছেড়ে একটা বাচ্চা মেয়ে কেনই বা সেই গুহার কুয়ার কাছে যাবে? কোনো তো একটা ব্যাপার আছে। কেউ হয়তো তাকে ফুসলিয়ে সেখানে নিয়ে গেছে, বা ম্যারিসন কারো পিছু করতে করতে সেখানে গেছে। কিন্তু সে কে? সারা আর রিবি ঘরে গিয়ে দেখতে পায় জুডিথ সেই পুতুলটা দিয়ে খেলছে। এটা দেখে পুতুলটা কেড়ে নিয়ে সারা খুবই রিয়েক্ট করে এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে কেন সে এই পুতুলটা ধরেছে। রিবি তখন সারাকে জানায় তোর বোনের হাতটা চেক করতো। তখন তারা দেখতে পায় জুডিথের হাতেও সেই দাগ আসতে শুরু করেছে। ঠিক তখনই লাইট ফ্লিকার হওয়া শুরু হয়। সারা রিবি জুডিথকে বুকে নিয়ে ভয়ে গুটিসুটি হয়ে রুমের একটা পাশে বসে থাকে। রুমের সব জিনিসপত্র এদিক ওদিক উঠতে শুরু করে, যেন ঘরের মধ্যে কোনো ঝড় হচ্ছে। সারা তখন জানায় ওইটা ম্যারিসন ছিল না, আমরা এই পুতুলের সাথে তাকেও মুক্ত করে ফেলেছি। রিবি জিজ্ঞেস করে কাকে? আবারও শুরু হয় সেই ফিসফিসানির শব্দ। আমার পুতুল হারিয়ে গেছে, সে একা আছে, ওর স্কিন খারাপ হয়ে গেছে। তখন তারা দেখতে পায় ঘরের অন্ধকার একটা কর্নার থেকে বের হয়ে আসছে ভয়ঙ্কর এক ডিমন, যে একাই ভয়ঙ্কর কণ্ঠে বলছে আমার পুতুলটা হারিয়ে গেছে। এরপর তাদের জোরে এক চিৎকার শুনতে পাওয়া যায়। এই ঘটনার পরে ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় এই পুতুলটা আসলে ম্যারিসনের কখনো ছিলই না। ম্যারিসনের কুকুরটা মুখে করে এই পুতুলটা তার কাছে এনেছিল। বাবার কাছে এটা রাখার অনুমতি চায় ম্যারিসন। তারপর থেকে তার শরীরে দেখা যায় সেই স্কিনের অদ্ভুত রোগ। মানে শুরু থেকেই এই পুতুলটা ছিল অভিশপ্ত, যার ভেতরে আছে একটা ভয়ঙ্কর ডিমন। যে এই পুতুলটা পায় তার কাছে সেই দাগের মধ্য দিয়ে অভিশাপ শুরু হয়ে যায়, একদম অ্যানাবেল পুতুলের মতো, যে কিনা এতদিন শুধুমাত্র ম্যারিসনের আত্মাকে বশ করে নিজের কাজ করে গেছে। আর এরই সাথে শেষ হয় দি কমিউনিয়ন গার্ল মুভিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে, আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন। কেননা আপনারা সাবস্ক্রাইব করেন ঠিকই, তবে বেল আইকনে অল সেট করতে ভুলে যান। তাছাড়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।